জনতার অনেক রক্তভেজা বিপ্লবের পর বাংলাদেশ নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমগুলোর লাগামহীন অপপ্রচারের চূড়ান্ত রূপ বলা যায় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তোলা এমন বক্তব্যকে। বাংলাদেশ থাকবে না, থাক না বাংলাদেশ। ভারতীয় নিবন্ধিত এক একটি গণমাধ্যম থেকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে বেরোতে পারছে না, গুড়িয়ে দেয়া হচ্ছে তাদের বাড়ি, রাত্রিবেলা হচ্ছে নির্যাতন, ধর্মান্তকরণ কিংবা প্রচুর মেয়ে নিখোঁজ। কখনো কখনো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ, এমনকি সেনাবাহিনীকে নিয়েও দেশটির বাংলা এবং ইংরেজিভিত্তিক মাধ্যমগুলোর অপপ্রচার সম্পর্কিত পোস্টের সংখ্যা প্রতি ঘন্টায় ৫ থেকে ৬টি, যা হতবাক হয়ে প্রত্যক্ষ করছে এদেশের তরুণ যুবকেরা। বিশেষ করে কলকাতার মিডিয়াগুলো আমি যদি বলি, আর হচ্ছে ওদের কিন্তু এখন ফরেন মিনিস্ট্রি থেকেও বা হচ্ছে যে ওদের পররাষ্ট্র মানে হচ্ছে যারা হায়ার পদেও আছে ওরাও কিন্তু বারবার বলতেছে যে হচ্ছে মাইনরিটিদের উপরে হচ্ছে অনেক নির্যাতন হচ্ছে, বাট আসলে সিনারিও দেখা যাচ্ছে এমন না। আমি কয়েকদিন আগে হচ্ছে একটা ফেসবুকে হচ্ছে পোস্ট দেখলাম যেখানে একজন ইন্ডিয়ান হিন্দুই উনি লিখেছে যে উনি বাংলাদেশে কয়েকদিন আগেও ভিজিট করেছে, কিন্তু আসলে ইন্ডিয়ার মিডিয়ারা যেভাবে আসলে সিনারিওটা দেখাচ্ছে এরকম আসলে কিছুই না। আমাদের যারা ইয়ং জেনারেশন এরা হচ্ছে সভারেনিটি বা আমাদের দেশের সম্মান, ডিগনিটি, এটা অ্যাট এনি কস্ট আমরা আফেন্ড করবো। তো এইখানে যখন থ্রেট আসে তখন তো আমাদের হচ্ছে ইমোশনালি একটা আঘাত লাগে এবং হচ্ছে একটু রাগও হয় আমাদের যে কেন এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা আননেসেসারি ছড়াচ্ছে আমাদের এগেইনস্টে। বাংলাদেশ কিন্তু এখন ঐক্যবদ্ধ হয়েছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যার জন্য ভারতীয় যে মিডিয়াগুলো এগুলো অনেকটা হলুদ মিডিয়া, তারা এটা কিন্তু তাদের একটা রাষ্ট্রীয় প্রোপাগান্ডাই তারা ছড়াচ্ছে। ভারতীয় যে রাষ্ট্রীয় কাঠামো আছে উপর লেভেল থেকে পরিকল্পিতভাবে এগুলো ছড়ানো হচ্ছে। কিন্তু এর পরিসর আসলে কতটা ব্যাপক? রিমারস্কেন নামের একটি ফ্যাক্ট চেক সংস্থা 12 আগস্ট থেকে 5 ডিসেম্বর পর্যন্ত ভারতের 41টি টিভি ও পত্রিকায় প্রচারিত সংবাদগুলো বিশ্লেষণ করে দেখিয়েছে ওইসব প্রচার মাধ্যমে প্রচারিত ভুয়া সংবাদের সংখ্যা কমপক্ষে 49টি। ভার্চুয়াল মাধ্যমে ছড়ানো কন্টেন্টগুলোর সত্যতা যাচাই নিয়ে কাজ করেন শুভাশিস দেব। তিনি বলছিলেন পুরনো ছবি বা ভিডিও দিয়ে ভুয়া কন্টেন্ট তৈরি, মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক পোস্ট, ষড়যন্ত্র তত্ত্ব ও ন্যারেটিভ তৈরি, এসব পথ বেছে নিচ্ছে পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমগুলো। সো এই যে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা জায়গায় সবগুলোই ভুল, G24 ঘন্টা, এটা হচ্ছে জি নেটওয়ার্কের একটা অংশ, রিপাবলিক বাংলা, তারপর হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, তারপর ইটিভি ভারত, মানে এরা সবাই কিন্তু সবাই নিবন্ধিত টিভি না, সবাই নিবন্ধিত একদম মেইন স্ট্রিম মিডিয়া আউটলেট ইন্ডিয়ার। সো এরা কিন্তু সবাই এই ভুলটা করছে, আপনি খেয়াল করে দেখেন। এই যে সবাই বলতেছিল যে রমেন রায়কে হচ্ছে জি নিউজ যেমন বলতেছিল আদালতে হচ্ছে প্রশ্ন করার সময় তার উপর হামলা হয়েছে, যেটা একদমই কমপ্লিটলি ফলস, কারণ তার 2 সপ্তাহ আগেই সে মনে হসপিটালাইজড হয়েছিল। এবং তার পর্যবেক্ষণ হলো কথিত সংবাদ মাধ্যমগুলোর এই প্রচারণাগুলো অনিচ্ছাকৃত কোনো ভুল নয়, বরং বাংলাদেশ বিরোধী সংগঠিত কোনো প্রচারণা। বিচ্ছিন্ন হইলে যেটা হইতো ওরা হয়তো স্লাইটলি ভুল দিত, বা একটা হয়তো মানে হয় না যে ইনফরমেশন এক জায়গা থেকে নিচ্ছেন ওইখান থেকে একটু সামান্য এদিক ওদিক হয়ে গেছে। কিন্তু আপনি যদি তার ভাষাগুলো দেখেন, যেমন বলতেছে যে এইগুলো একদম কমপ্লিটলি ফেক আর কি। যেমন আদালতে প্রশ্ন করার সময় আইনজীবী রমেন রায়ের উপর হামলা, যে আদালত ওই দিন বসেই নেই, ওইখানে প্রশ্ন কীভাবে হবে? তারা যেই লেন্সে বাংলাদেশে দেখতো, এখন তো সব কিছু চেঞ্জ হয়েছে, তারা এটাকে মেনে নিতে পারতেছে না। তারা এই পুরো জিনিসটার হচ্ছে এখানে দেখাইতে চাচ্ছে এখানে একটা ইনস্টেবিলিটি আছে, এখানে একটা রেডিক্যাল গভর্নমেন্ট আছে, এই ধরনের একটা উদ্দেশ্য তাদের আছে। এই ফ্যাক্ট চেকারের কথা এটা স্পষ্ট, এসব অপপ্রচারের বিপরীতে ব্যক্তিগতভাবে অভিযোগ জানানো বা রিপোর্ট করা থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিস্টদেরও সম্মিলিত প্রয়াস দরকার বাংলাদেশের পক্ষে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কি কোনো পদক্ষেপ নেবার সুযোগ আছে? যেখানে এসব অপপ্রচারের জেরে আগরতলায় বাংলাদেশ কনসুলেটে হামলার ঘটনা ঘটেছে। এই আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলছেন এই ধরনের হামলা কূটনৈতিক সম্পর্ক বিষয়ক আন্তর্জাতিক দলিল ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এই জাতীয় ঘটনা হচ্ছে মানে 10 বছরে 2-3টা ঘটে। যে ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 22(2)তে বলা হচ্ছে যে অল নেসেসারি মেজার্স, এর ভিতরে কিন্তু এই ফেক ইনফরমেশনকে কিন্তু একটা যে মানে কন্টেইন করার যে একটা প্রচেষ্টা, সেটা কিন্তু একটা দরকার ছিল। এক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া বলবো যে এটা যদি মানে অ্যাটলিস্ট ফেক নিউজ যেগুলো যদি অথবা প্রোপাগান্ডা যদি কন্টেইন করতে পারতো,
যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলো বলছে যে তারা কলকাতা দখল করে নেবেন আদার্স, সেক্ষেত্রে বিভিন্ন মিস্টেকেন ইনফরমেশন আসছে। এগুলোর তো জন্যই তো এই জাতীয় যে উগ্রপন্থী গ্রুপগুলো আছে এটাকে একটা বাহানা পাই, এগুলোর জন্য প্রতিকার চাওয়ার জন্য আসলে আন্তর্জাতিক আদালতে একটা সুযোগ থাকে। কিন্তু এই ক্ষেত্রে আসলে বাংলাদেশের একটা গাফিলতি আছে। এই আন্তর্জাতিক আদালত অথবা আইসিজেতে যাওয়ার জন্য একটা আলাদা একটা আইনে অনুস্বাক্ষর করতে হয়, আমরা অপশনাল প্রোটোকল বলি। এটা ইন্ডিয়া অনুস্বাক্ষর করেছে কিন্তু বাংলাদেশ করেনি, এই জন্য আসলে এটা আইসিজেতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই বিশেষজ্ঞ সীমাবদ্ধতার যে দিকটি উল্লেখ করেছেন সেটি হলো এই অপশনাল প্রোটোকলটিতে স্বাক্ষর না করা। যদিও পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল সহ ৭৬টি দেশ এই কনভেনশনে সই করেছে। এই আন্তর্জাতিক বিশ্লেষকের কাছে প্রশ্ন করেছিলাম, ভারতের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী সম্পর্কের যে সূত্র, তাতে আইন নাকি আলোচনা, কোন পথে এগোবে বাংলাদেশ? বিশেষ করে মোদি এবং তার যে সরকার, মৌলবাদী সরকার, তার কাছ থেকে এত অসুস্থ সরকার, তাদের কাছ থেকে কোনো সেন্সিবল রিয়াকশন আমরা আশা করতে পারি না। তারপরও আমি বলবো টেবিলে দুটো এজেন্ডা থাকবে, একটা ডিপ্লোম্যাটিক আর একটা আমাদের যে স্ট্রং ম্যানশিপ, উই ক্যান, এই বার্তাও ভারতকে দিতে হতে পারে। তুমি আমার পতাকা পোড়াবে আর আমি এখানে রবীন্দ্রসঙ্গীত গাইবো, এটা তো হতে পারে না। এবং আমি বারবার বলছি, ছাত্ররা তো কৌশল বলে দিয়েছে, পররাষ্ট্রনীতি মূলনীতি বলে দিয়েছে, রক্ত গরম মাথা ঠান্ডা, এটা এক্সিকিউট করলে হয়। আমি পররাষ্ট্র সচিবকে বলবো ইমিডিয়েটলি ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের যে দ্বিপাক্ষিক মিটিং, এই মিটিংটা মূলত এটা স্থগিত করতে, এটা পোস্টপন করতে। এই মুহূর্তে বাংলাদেশ এই মিটিং অ্যাটেন্ড করবে না, কারণ ভারত আসছে, তার কূটনীতি হলো ভারতের সাথে আমাদের যে বাণিজ্যে টানাপোড়েন হচ্ছে, ভারতের হাসপাতালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তার দ্রব্য অলরেডি আমরা বয়কট করা শুরু করছি, ভারতের প্রচণ্ড আর্থিক ক্ষতি হচ্ছে, ভারতের জনগণ ভারতের সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে। তারা তাদের ওইগুলোকে ম্যানেজ করতে আসছে। তা না হলে 9 তারিখে সে আসছে আর 7 তারিখে আনোয়ারের মতো বাংলাদেশের এক কৃষক যুবককে কি করে তারা গুলি করে মেরে ফেলে। এই বিশ্লেষকের মতে একটা দীর্ঘ সময় ধরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটা অসম সম্পর্ক, জুলাই বিপ্লবের পর সেটাকে সমমর্যাদার সম্পর্কে রূপ দেবার একটা সুযোগ এসেছে। এদিক থেকে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ যথাযথ নয় বলেও সমালোচনা করেন আন্তর্জাতিক সম্পর্ক অধ্যয়নের এই শিক্ষক। আজহার লিমন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।